বিষয় হচ্ছে যে আমি যে ববি হাকিমকে 2004 থেকে চিনতাম, সেই ববি হাকিম আর এই ববি হাকিমে একটা অদ্ভুত রিফর্মেশন আমি দেখতে পাচ্ছি। দেখুন 2004, 5, 6 বা 9, 10, 11 যে ববি হাকিম, তার এই ধর্মাচরণের জন্য সেইভাবে আমরা কোনো দিন, বা এই তিনি যে ধর্মের মানুষ সেটা প্রমাণ করার জন্য তিনি কোনো দিন তাকে টুপি পরতে আমরা দেখিনি। কিন্তু 2011-র পর থেকে 12-13 থেকে এই অদ্ভুত একটা রিফর্মেশন দেখা গেল। ববি হাকিম হঠাৎ করে ধর্মাচরণে অভ্যস্ত হয়ে গেলেন, তাতে আমাদের আপত্তির কিছু নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাকে মনে রাখতে হবে তিনি একটি ধর্মনিরপেক্ষ সার্বভৌম রাষ্ট্র, তার অন্দরে একটি রাজ্য, সেই রাজ্যের মন্ত্রী। এই রাজ্যের মন্ত্রী একজন যদি ধর্মগুরু এই ধরনের কথা বলতেন তাহলে আমাদের হয়তোবা মনে করার কিছু ছিল না, কিন্তু যখন একটা সার্বভৌম রাষ্ট্রের একজন মন্ত্রী, সেই রাজ্যের সার্বভৌম রাষ্ট্রের অন্তর্গত একটা রাজ্যের মন্ত্রী এই ধরনের কথাগুলো বলবেন, তখন তো অনেকগুলো বিষয় চিন্তাভাবনা করা দরকার আছে যে ববি হাকিমকে এই ধরনের কথা বলতে হচ্ছে কেন। এখন আপনি যদি তৃণমূলের অন্দরে কান পাতেন তাহলে শুনবেন যে ববি হাকিমের সম্ভবত এই মেয়র পদটা চলেছে, মেয়র পদ চলে যেতে বসেছে, এবং নতুন করে এন্ট্রি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সাদের কানন ভাইয়ের। আমরা জানি শোভন চট্টোপাধ্যায়ের কথা। শোভন চট্টোপাধ্যায় একসময় নানাভাবে, একবার তৃণমূল, একবার বিজেপি, একবার বৌশেখী, একবার তৃণমূল, একবার বিজেপি, উনি যে কোথায় আছেন কেউ জানে না। কিন্তু আমরা হঠাৎ করে গত 6 মাস ধরে দেখতে পাচ্ছি যে শোভন চট্টোপাধ্যায়, বা র্যাদার আরও ভালো করে বলতে গেলে 2024-এর ইলেকশনের রেজাল্টের পর দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনোভাবে চাইছেন যে মেয়রের পদে শোভন চট্টোপাধ্যায়কে আবার ফেরত আনতে। ববি হাকিম এই লাল সিগন্যালটাকে পড়ে ফেলেছেন, তো তাকে বাঁচতে হবে কী করে? তিনি সঙ্গে সঙ্গে ধর্মের আশ্রয় নিলেন। এই ধরনের কথা যদি বলতে থাকেন তাহলে ধর্মান্ধ যে মুসলিম পার্ট, দেখুন আমাদের এই বাংলায় অধিকাংশ মুসলিম অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত তারা ভারতের সঙ্গে, বাংলার সঙ্গে থাকতে চান, কিন্তু একটা বড় অংশ এদের মধ্যে যে অংশ তারা কিন্তু সম্পূর্ণভাবে ভারতের সার্বভৌমত্বকে সমর্থন করেন। কিন্তু কিছু অংশ আছে যাদের পিছন থেকে কেউ কলকাঠি নাড়ছে পাকিস্তানের, যাদের পিছন থেকে কলকাঠি নাড়ছে চীনের শত্রুরা, যাদের পিছন থেকে কলকাঠি নাড়ছে বাংলাদেশের বিভিন্ন এই ধরনের সংগঠন, যারা কিনা ভারতবর্ষে সবসময় ডিস্টারবেন্স তৈরি করার চেষ্টা করেছে, এরাই কিন্তু আজকের দিনে এই সরকারটাকে সম্পূর্ণ দখলে আনার চেষ্টা করছে। যে কারণে আপনারা দেখবেন বাংলাদেশের সীমান্ত হয়ে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার সীমান্তবর্তী অঞ্চল, এমনকি এই যে সল্ট লেক, এখানেও দেখবেন রোহিঙ্গাতে ভরে গেছে। এটা ভরে যাচ্ছে কিভাবে? বিদেশি মুসলিম মানুষ, তারা কিছুটা বাংলাভাষী, কিছুটা চট্টগ্রামের ভাষার টান আছে, এরা কিভাবে, যেখানে বাংলাদেশ তাদের অ্যাকসেপ্ট করছে না, যেখানে ইন্দোনেশিয়া তাদের অ্যাকসেপ্ট করেনি, মায়ানমার তাদের অ্যাকসেপ্ট করেনি, অথচ এই পশ্চিমবঙ্গে তারা ক্যাম্প করে কিভাবে আছেন, কাদের প্রশ্রয়ে আছেন, কাদের শক্তিতে বলিয়ান হয়ে এই বিদেশি মুসলমানরা আমাদের রাজ্যে তথা রাষ্ট্রে আস্তে আস্তে থাবা বসাচ্ছেন, এটা আমাদের ভাবার প্রয়োজন হয়ে পড়েছে। এবং আমার মনে হয় ববি হাকিম এই অংশের কাছ থেকে শক্তি পাওয়ার জন্য এই ধরনের ধর্মান্ধ কথাবার্তা বলছেন, এবং চাইছেন যে এই যে মুসলিম যে অংশ যারা কিনা বিভিন্নভাবে দুষ্কৃতিকারীদের প্রশ্রয় দিয়ে থাকে, তাদের সমর্থন পাওয়ার জন্য কিছু মন্ত্রিত্ব, একটা মিনিমাম কিছু প্রোটোকল থাকা উচিত, কিছু নিয়মকে পালন করে মন্ত্রিত্ব টিকে থাকা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বিষয়গুলো নিয়ে কথা বলছেন না কেন? আপনি দেখেছেন এখানে হকার উচ্ছেদের নামে শুধুমাত্র যে সমস্ত হকার হিন্দু অঞ্চলগুলো, যেখানে হিন্দু হকাররা আছেন, সেখানে অভিযান হয়েছে, তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে। কই, আপনারা তো ধর্মতলার অংশে যাননি, পার্ক সার্কাসে যাননি, পার্ক স্ট্রিটের যে অংশে মুসলিম হকাররা রয়েছেন তাদের এখানে যাননি, আপনারা খিদিরপুর যাননি কেন? ঠিক এই যে চেতনা, যে চেতনাতে উনি অন্যগুলোর ক্ষেত্রে প্রতিবাদ করছেন, সুজিত বসুকে বলছেন, কিন্তু ববি হাকিমকে বলার তার ক্ষমতা নেই। কারণ ববি হাকিমকে বললেই, উনি তো বলেই দিয়েছেন যে দুধেল গরু লাথি মারলেও ঠিক আছে। ববি হাকিমকে কোথাও না কোথাও উনি দুধেল গরু বলে মনে করেন, যার জন্য তার কোনো এই বিষয়ে কোনো বক্তব্য নেই। আপনি দেখুন না খুব ভালো করে, আপনি এইটা সম্পূর্ণ ইন্টারলিঙ্কড বিষয়। আপনি দেখুন যে মুর্শিদাবাদের একজন এমএলএ হুমায়ুন কবির, তিনি বললেন যে এখানে আমরা 70%, হিন্দুরা 30%, আমাদের 10 মিনিট সময় দেওয়া হোক, আমরা কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব। মুখ্যমন্ত্রী কোনো ক্ল্যারিফিকেশন চেয়েছেন বা তাকে অ্যারেস্ট করতে বলেছেন? বলেননি।
ঠিক একইভাবে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান মুখ ফসকে বলেই ফেললেন যে মুসলিম রাষ্ট্রে এই আইন জায়েজ। তাকে মুখ্যমন্ত্রী কোনো সমালোচনা করেছেন, তাকে ডেকে পাঠিয়েছেন বা পুলিশ দিয়ে তাকে ক্ল্যারিফিকেশন দিতে বলেছেন? করেন। ঠিক ববি হাকিমও যে কথা বলেছেন, ববি হাকিম যে আজকে শুধু বলেছেন তা নয়, এর আগে বলেছেন। এর আগে কী বলেছেন আপনাদের মনে আছে? বলেছেন যে এটাকে তো পাকিস্তান বলা হয়, ছোটো পাকিস্তান, এই ধরনের কথা বলেছেন। এর আগে বলেছেন যে আল্লাহর কাছে আমি প্রার্থনা করব যাতে 50% বেশি মানুষ উর্দু ভাষায় কথা বলতে পারে। এর আগে এই কথাগুলো বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ক্ল্যারিফিকেশন চেয়েছেন? প্রকাশ্যে কোনো দিন ভর্ৎসনা করেছেন বা পুলিশ দিয়ে? আমি তো সম্পূর্ণভাবে মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসাবে সরকারি বিবৃতি দেওয়া উচিত যে তার দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম কেন এই ধরনের বক্তব্য দিলেন। তার বক্তব্য দেওয়া উচিত চোপড়ার বিধায়ক হামিদুর রহমান এই ধরনের বক্তব্য কেন রাখলেন। তার বক্তব্য রাখা উচিত তার বিধানসভা, তার দলেরই বিধায়ক, তার মুর্শিদাবাদের বিধায়ক, তিনি কেন এই বক্তব্য রাখলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন প্রকাশ্যে এর নিন্দা করেছেন? করেননি। মুখ্যমন্ত্রীর যে রাজধর্ম সেটা তিনি কোনোদিন পালন করেননি, এক্ষেত্রে তো পালন করার কোনো প্রশ্নই নেই। আমরা তো এর আগে পশ্চিমবঙ্গের বুকে দেখেছি, এখানে শাহবাগ মুভমেন্ট যখন হচ্ছে, শাহবাগ আন্দোলন হচ্ছে 2013 সালে, সেই শাহবাগ আন্দোলনে পশ্চিমবঙ্গ কিছুটা হলেও ইনক্লুডেড হয়েছিল, যুক্ত হয়েছিল বাংলাদেশের শাহবাগ আন্দোলন, মুক্ত চিন্তার আন্দোলন। সেই সময় আমরা দেখেছি এখানে তার গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য দেখেছি। সেই সময় সিদ্দিকুল্লাহ চৌধুরীরা ধর্মতলায় যেভাবে মিছিল করেছিলেন, যেভাবে সভা করেছিলেন, যেভাবে কাতারে কাতারে লোক এনেছিলেন, সেই সময় মুখ্যমন্ত্রী নিশ্চুপ থাকা আমরা দেখেছি। আবার অপোজিটে দেখেছি যারা শাহবাগ আন্দোলনকে সমর্থন করছিলেন, মুক্ত চিন্তার সমর্থন করছিলেন, তাদেরকে ধরে নিয়ে গাড়িতে ভরে দেওয়া হয়েছে। অতএব এইখানে সরকারের যে অ্যাটিটিউড বা সরকারের যেটা ইচ্ছে সেটা খুব মানে 2011 থেকে 2024 অবধি কোনো পরিবর্তন হয়নি। এখানে সরকার সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথার উপরেই চলছে যে দুধেল গরুর লাত খাওয়া ভালো, এবং মমতা বলেই দিয়েছে। সুতরাং যদি এর উল্টোটা হতো তাহলে স্বাভাবিকভাবেই এই কলকাতায় অনেক বেশি আমরা বিপ্লব, বিদ্রোহ, স্টেটমেন্ট, এমনকি এই ঠান্ডা ঘরে শীতল ঘুমে থাকা বুদ্ধিজীবীরাও তারাও রাস্তায় নেমে পড়তেন। আমি নাম করে বলতে পারি প্রতুল মুখোপাধ্যায় সহ বিভিন্ন ঠান্ডা ঘরে থাকা বুদ্ধিজীবী যারা মমতা বন্দ্যোপাধ্যায় ভাতার টাকায় প্রতিফলিত হন। এই সুবোধ সরকাররা তখন নেমে পড়তেন, প্রতিবাদ করতেন। এখন একটা প্রতিবাদে তাদেরকে নামতে দেখা যাচ্ছে না। দেখুন, আমরা বিজেপির পক্ষ থেকে প্রথম থেকে বলে আসছি যে তৃণমূল এবং সিপিএম এটা আলাদা কোনো দল না, এটা সম্পূর্ণ একই ধারায় প্রবাহিত হওয়া একটি সংগঠন যেটি ভারতবর্ষের বিপক্ষে আছে, ভারত সরকারের বিপক্ষে আছে, ভারতের যে অখণ্ডতা, সার্বভৌমত্ব তার বিপক্ষে কাজ করছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যে রাস্তায় চলছেন, এই রাস্তা তৈরি করা হয়েছিল সিপিএমের আমল থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনক সিপিআইএম, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করেছেন সিপিআইএম, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করেছেন জ্যোতি বসুরা। অতএব তৃণমূলকে যে বক্তব্য বা তৃণমূলের মধ্যে থেকে যে সমস্ত এই ধরনের বক্তব্য তৈরি হয়ে আসছে, এইগুলো সিপিএম কোনোদিন তো প্রতিবাদ করবে না। আপনি হকার নিয়ে প্রতিবাদ করতে দেখেছেন? এই যে হিন্দু যে অংশে হিন্দু হকাররা আছে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, গড়িয়াহাটে উচ্ছেদ করা হচ্ছে, সেখানে প্রতিবাদ করতে। ঠিক আপনি মনে করুন না অপারেশন সানশাইনের কথা, সুভাষ চক্রবর্তীর আমলে। ওই সময় আপনারা হয়তো ছোট ছিলেন, সে সময় তো একই জিনিস করা হয়েছিল। সেই সময় কি আপনি দেখেছিলেন যে পার্ক সার্কাসে উচ্ছেদ করা হয়েছিল বা খিদিরপুরে উচ্ছেদ করতে গেছিল? করতে যায়নি। কোথায় করছিল সানশাইন? না, হিন্দু সংখ্যা গুরু অংশ যেখানে যে হকাররা আছেন সেই গড়িয়াহাট অংশে। একই তৃণমূল আর সিপিএমের মধ্যে কোনো বিভেদ নেই, এরা একই পথের পথিক। দেখুন, সনাতনীদের নির্মূল করার চক্রান্ত যতই চলুক, সনাতনীরা কোনোদিন নির্মূল হবে না। আপনি যদি দেখেন যে ভারতবর্ষে যে মুসলিম শাসকরা যেভাবে ভারতবর্ষকে গ্রাস করেছিলেন বাইরে থেকে এসে, বা ইংরেজরা যেভাবে গ্রাস করেছিলেন বাইরে থেকে এসে, তারা কি সনাতনী সংস্কৃতিকে নষ্ট করে দিতে পেরেছেন? বা তারা কি কোথাও আজকে ধরুন এখনও ভারতবর্ষের 85% কাছাকাছি মানুষ সনাতনী ধর্মেই বিশ্বাস করেন, তো তারা পারেননি। পৃথিবীর কোনো শক্তির পক্ষে সম্ভব নয় সনাতনীদের নির্মূল করে দেওয়া। তারা যতই চেষ্টা করুন, এখানে আন্দোলন হবে, প্রতিবাদ হবে, প্রতিহত করা হবে, এবং যারা এটা করতে চাচ্ছেন তারা নির্মূল হয়ে যাবেন, এটা আপনি নিশ্চিত থাকুন। দেখুন, মেইন স্ট্রিম মিডিয়াতে যারা আছেন, যে সমস্ত সংবাদ মাধ্যমরা আছেন, যে সমস্ত সংবাদ মাধ্যমে মেইন স্ট্রিম মিডিয়াকে যারা লিড করেন,
আপনি খবর নিয়ে দেখবেন, আমি বলতে চাই না কারণ নাম মেনশন করে, প্রত্যেকেই ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের থেকে উপকৃত। সমস্ত মেইনস্ট্রিম মিডিয়ার যারা যারা লিডার অফ মেইনস্ট্রিম মিডিয়া, তারা সবাই ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে উপকৃত। কেউ জমি পেয়েছেন, কেউ স্ত্রীর চাকরি পেয়েছেন, কারোর 20টা গাড়ি নবান্নতে চলে, কেউ শালি নবান্নতে চাকরি পেয়েছে, কেউ সিএমওতে চাকরি করে, কেউ ব্যক্তিগতভাবে তার যে ব্যক্তিগত মামলা সেখানে সরকার চোখ বুজে আছে। প্রত্যেকেই ব্যক্তিগতভাবে কোনো না কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার থেকে উপকৃত। এবং এই কারণে, এবং অ্যাডভার্টাইজমেন্ট, আরেকটা জিনিস আছে, মমতা বন্দ্যোপাধ্যায় একসময় ঘোষণা করে দিয়েছিলেন যে যারা সরকারের বিরুদ্ধে খবর করবে তাদেরকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেবো না। এটাও একটা বড় প্রলোভন। সেই কারণে মেইনস্ট্রিম মিডিয়া কথা বলছে না, তাদের বলার মতো উপায় নেই। পশ্চিমবঙ্গে আজকে ব্যবসা বলে কিছু নেই। আপনি দেখুন না, বড় যত হাউস আছে তারা আস্তে আস্তে ব্যবসা গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। আপনি জানেন ব্রিটানিয়া এত বছর ধরে আমাদের এখানে ছিল, তারাও গুটিয়ে নিয়ে চলে গেল এখান থেকে। তো এখানে ব্যবসা নেই, এখানে সরকারের উপরে নির্ভরশীল সমস্ত মিডিয়া প্রায় হয়ে যাচ্ছে। সরকার তাদেরকে কিনে নিচ্ছে। সরকার যেভাবে ডোল দিয়ে মানুষকে কেনার চেষ্টা করছে, ঠিক সেইভাবে বিভিন্ন ডোলের ব্যবস্থা করে বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়াকে কিনে নেওয়ার চেষ্টা করছে। তারই রিফ্লেকশন আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ খবর দেখাচ্ছে না। আমি আপনাকে একটা ছবি মনে করতে বলব। শেখ শাহজাহানকে যখন গ্রেপ্তার করা হলো, কোট আনকোট যখন পশ্চিমবঙ্গ পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলো, তখন আপনারা ছবিটা কি দেখেছেন? যে শেখ শাহজাহান পুলিশকে গ্রেপ্তার করে নিয়ে আসছে, না পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে নিয়ে আসছে, অনেকে কনফিউজ ছিল। আমার এক বন্ধু, সে সিডনিতে থাকে, সে আমাকে ফোন করে বলল, ভাই এটা কি ছবি বলতো, শেখ শাহজাহান কি পুলিশগুলোকে গ্রেপ্তার করে নিয়ে এলো, না পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে নিল? আপনারা সেই ছবিটার কথা, সেই ভিডিওটার কথা মনে করুন। শেখ শাহজাহান হাত সুদর্শন চক্রর মতন ঘোরাতে ঘোরাতে, শ্রীকৃষ্ণের মতন ঘোরাতে ঘোরাতে আসছেন, আর পিছনে পিছনে 4-5 জন পুলিশ দৌড়ে দৌড়ে আসছে। এটাই হচ্ছে আসল ছবি। আর জেসিবির ক্ষেত্রে, মানে জেসিবির ক্ষেত্রে আমি শুনলাম ওখানে যে উপস্থিত সাংবাদিক, তিনি গুলিয়ে ফেলেছেন কে আইসি, মানে দুজন ঢুকছে, সামনে আইসি পিছনে জেসিবি। ওরা খবর পেয়েছিলেন যে আইসি ঢুকছে, তো ওরা ভেবেছে বোধহয় প্লেন রেসে আইসি ঢুকছেন আর কি। মানে সে এমন অ্যাটিটিউড নিয়ে ঢুকছিল জেসিবি, তাকে দেখে নাকি ওরা ভুল করে ওখানে আইসি ভেবে ফেলেছিল। তো পশ্চিমবঙ্গে পুলিশের সঙ্গে গুন্ডাদের সখ্যতা এমন জায়গায় গেছে, মানে ব্যাপারটা হচ্ছে, দেখুন দুটো পেরোল আছে, একটা গভর্নমেন্টের পেরোল, একটা গুন্ডার পেরোল। এই গুন্ডার পেরোলে পুলিশ প্রতিপালিত হয়। আপনি ভালো করে কান দিয়ে শুনবেন, পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন থানাতে গুন্ডার পেরোলে পুলিশের একটা বড় অংশের আয় চলে, বিভিন্ন মানে তার বাড়ির সংসার টংসার এসব চলে বলে শুনতে পাই। তো সেইটা যদি হয়, তাহলে পুলিশ আর গুন্ডার মধ্যে যে সম্পর্ক হওয়া উচিত, তারই রিফ্লেকশন আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি। একেবারে যে রাস্তায় নেমে হচ্ছে না তা না, তবে আমি আপনাকে বলছি অনন্যা, সেটা হচ্ছে যে আমাদের নিঃসন্দেহে 2024-এর ইলেকশনের ফল, এটা আমাদের কাছে একটা ধাক্কা হয়েছে, সেই প্রাথমিক ধাক্কা। এবং আমাদের কিছু ধরুন আমাদের বড় দল, তো আমাদের সারা ভারতবর্ষব্যাপী দল, একটা রাজ্যের দল নয়, এবং আমাদের দলটা সম্পূর্ণভাবে একটা মানে একটা গ্রুপ বা একটা সংগঠন ভিত্তিক দল। এটা একজন বা দুজনের কথা এই দলটা চলে না। তো দলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো জায়গার অনুমোদনের প্রশ্ন আছে। আপনি একেবারে নিঃসন্দেহে ঠিক কথাই বলেছেন যে এটা সময়ের দাবি, মানুষের দাবি যে আন্দোলন করা উচিত। তবে আমি বলবো সেটা হচ্ছে মানুষেরও দায় আছে, শুধু রাজনৈতিক দলের দায় বললে ভুল হবে। তার কারণ হচ্ছে, মানুষ যদি দেখুন আজকে নাগরিক সমাজ কোথায়, আপনি বলুন তো। যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন 2006, কিন্তু 2006-এর আন্দোলনে সেই নভেম্বরের ঐতিহাসিক মিছিল, সেটা তো ভুলে গেলে চলবে না। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি যে ঐতিহাসিক মিছিল সাধারণ মানুষ করেছিলেন সেই দিনকে, কিছু অধ্যাপক, যেমন অধ্যাপক সুনন্দ সান্যালদের উদ্যোগে হয়েছিল, আমিও সেই মিছিলে উপস্থিত ছিলাম। আমি দেখেছি সেই মিছিলে 1 লক্ষ লোক হয়েছিল। তাহলে নাগরিক সমাজ কোথাও দল ভেঙে বা দলের অপেক্ষা না করে তারা সেই মিছিলের মধ্যে অংশগ্রহণ করেছিল। আজকে নাগরিক সমাজের উপস্থিতি কোথায় আছে? শুধু তো দল তো নাগরিকদের বাইরে রেখে কোনো দল হতে পারে না। তাহলে দলকে সেই সময় তৃণমূল কংগ্রেসকে আশ্রয় নিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের মধ্যে আশ্রয় নিয়েছিলেন এই সাধারণ মানুষরা, তারা তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে প্রতিবাদ করেছিলেন। শুধু দেখুন, আমি বলছি না যে বিজেপি আন্দোলন, মানে বিজেপিকে আরও আন্দোলনমুখী হওয়া উচিত বলে আমিও ব্যক্তিগতভাবে মনে করি, কিন্তু মানুষেরও কোথাও দায় এড়িয়ে যাওয়ার নেই। তার কারণ হচ্ছে, মানুষ, নাগরিক সমাজ, আমাদের দেশের বা আমাদের রাজ্যের সহনাগরিকরা যদি রাস্তায় না নামেন, প্রতিবাদ সংগঠিত না করেন, তাহলে দলই বা রসদ পাবে কোথায়? আজকের দিনে দেখুন, যে সমস্ত গুন্ডারা বা মস্তানরা, তারা কিন্তু, বা চোররা,
নিজেরা নিজেদের মধ্যে ইউনাইটেড থেকে সম্পূর্ণভাবে এই নেক্সাসটা তৈরি করেছে। আজকে তৃণমূল কংগ্রেস যেটা চলছে, আজকে ভালো লোকরা কোথায়? তৃণমূল কংগ্রেসে একসময় প্রচুর ভালো বিদ্বজনরা ছিলেন, অনেক বড় বড় মানুষ ছিলেন, আজকে তারা কোথায়? এই সামনে তো সব জেসিপি, সামনে সব শাহজাহান, সামনে সব জায়েন্ট সিং, সামনে সব ওই কী সব আরেকটা কী সিংয়ের নাম উঠেছে এখন, সেও দেখছিলাম লোক পেটাচ্ছে কালকে। তো এরাই তো সামনে চলে এসছে, এরা ইউনাইটেড। কিন্তু এই রাজ্যে সুনাগরিক, সহনাগরিক যারা কিনা সত্যি সত্যি চান গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা হোক, তারা যদি সামনে কোথাও না আসেন তাহলে লড়বে কারা? দল তো মানুষ ছাড়া হয় না। মানুষের এগিয়ে আসতে হবে। আমি বারবার বলছি, 2006-এ মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলন, তার পার্ট আমি ছিলাম, সেটা কখনোই সফল হতো না যদি নভেম্বরের ঐতিহাসিক মিছিল না হতো। ঐতিহাসিক নাগরিকদের মিছিল যদি সেদিন সংগঠিত না হতো, সেদিন সুনন্দ সান্যাল, বিভূতিভূষণ নন্দী, রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের মানুষরা যদি না এগিয়ে আসতেন, তাহলে এই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক পেতেন না। সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানুষরা, তারা তো স্বর্গ থেকে নেমে আসেননি, তারা তো এই সমাজেরই মানুষ। কিন্তু এই সমাজের মানুষরা এগিয়ে এসেছিলেন বলেই অনুরাধা তলোয়ারের মতন মানুষ এগিয়ে এসেছিলেন, মেধা পাটেকররা বাইরে থেকে সাপোর্ট দিয়েছিলেন। সেই সময় সবাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি করেছিল, সেই সময় কেউ দল দেখেনি। সেই সময় সিপিএমের অত্যাচার সমস্ত মানুষকে এতটাই ক্ষুব্ধ করেছিল, তখন তারা কেউ দল দেখেনি। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাতে নেতৃত্ব দিয়েছিলেন, এটাকে অস্বীকার করবার কোনো জায়গা নেই। কিন্তু এটাও ঠিক যে সেই সময় সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমেছিল। আজকেও সময়ের দাবি। আমি বলছি, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি, এনি পলিটিক্যাল থটস, আমাদের সবার রাস্তায় নেমে আজকে প্রতিবাদ করা উচিত। এটাই পশ্চিমবঙ্গ থেকে হারিয়ে গেছে, এটাই অত্যন্ত দুঃখের। দেখুন, যে কোনো যুদ্ধে না একটা মিনিমাম কিছু রুলস থাকে। এটা তো যুদ্ধ, পলিটিক্যাল যুদ্ধ, রাজনৈতিক লড়াই। কিন্তু এই কতগুলো দেখবেন গুন্ডাদের লড়াইতেও কতগুলো রুলস থাকে। তারা কিন্তু কখনো তার বাড়িকে আক্রমণ করে না, তার পরিবারকে আক্রমণ করে না। এখন মুশকিল হচ্ছে যে কল্যাণ চৌবে ভোট চেয়েছেন, এটার মধ্যে অন্যায়ের কিছু নেই, এটা তো হয়। আমরা দেখেছি বিরোধী গোষ্ঠীর কাছে প্রচুর লোককে, তৃণমূলের লোকদেরও দেখেছি বিজেপির বাড়িতে এসে প্রচার করতে। আমার বাড়িতে এসেও প্রচার করেছেন তৃণমূলের লোকেরা। এরকম বিজেপির লোকেরাও তৃণমূলের বাড়িতে যান, এই অবধি কোনো অসুবিধা নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমাদের দলের অনেক মানুষ এখনও অবধি এই কুণাল ঘোষকে চিনতে পারেন। আমার মনে হয় কল্যাণ চৌবেও চিনতে ভুল করেছেন, কারণ কুণাল ঘোষকে যদি তিনি প্রকৃতপক্ষে হৃদয় থেকে চিনতেন, তাহলে এই ভুলটা করতেন। বাংলায় কেন 6টা লোকসভা হাতছাড়া হচ্ছে, বা 30% মুসলিম ভোট তার প্রায় পুরোটাই টিএমসির দখলে চলে গেল, এবং 26-এ আসার সময় যে এই দুটো বিষয়কে আপনাদের মাথায় রাখতে হবে, মানে বিজেপিকে মাথায় রাখতে হবে, তারপরেও কি মনে হয় যে 26-এর ইলেকশনে বিজেপির জন্য কোনো জায়গা আছে বাংলায়? না, আপনি দেখুন, দুটোর পার্সপেক্টিভ পুরো আলাদা। লোকসভা এবং বিধানসভা। লোকসভায় আমরা ভালো রেজাল্ট আনকোট করতে পারিনি, প্রচুর অনেক কিছু এর মধ্যে সমস্যা ছিল। সব কিছু আমি এখানে আপনাদের ক্যামেরার সামনে তো বলতে পারবো না, কিন্তু আমি আপনাকে এইটুকুনি বলতে পারি। দেখুন, মানুষ কোথাও না কোথাও, আমরা তো 93টার কাছে বোধহয় 95টা বিধানসভা আমরা জিতেছি। সেই অর্থে আমরা 21-এর থেকে আমাদের ভালো ফল হয়েছে, যে আমরা 21-এ 77টা বিধানসভা জিতেছিলাম, এখন বোধহয় 93 না 95টা বিধানসভা জিতেছি। সেই অর্থে ভালোই হয়েছে। 2,33,00,000 ভোট, আমরা 34 লক্ষ মতন ভোটও আমরা পেয়েছি। কিন্তু আপনি নিশ্চিত থাকুন, যে প্রেক্ষাপটে 2024-এর ভোট হয়েছে, যেভাবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমস্ত ভারতবর্ষের চোররা একত্রিত হয়েছিল, আপনি অদ্ভুতভাবে দেখুন। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, এই লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিল। এই মুলায়ম সিং যাদব, যার ছেলে আজকে আপনার ইউপিতে নেতৃত্ব দিয়েছেন বিরোধী জোটের, সেই মুলায়ম সিং যাদবের সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কী ছিল, এগুলো আমাদের মনে করতে হবে। বা লালু প্রসাদ যাদবের সঙ্গে এই মুলায়ম সিং যাদবের এসপি সমাজবাদী পার্টির সম্পর্কটা ঠিক কীরকম, কিন্তু কী কারণে, কী স্বার্থে এরা সবাই একজোট একটা জায়গাতে হয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। দেখুন, সিংহকে নেকড়ে যতই ডিস্টার্ব করুক, যতই আক্রমণ করুক, সে যুদ্ধে কিন্তু জয়ী হবে সিংহই। নেকড়ে সাময়িক তাকে ক্ষতি করতে পারে, তার হয়তো গায়ের কোনো জায়গায় খুবলে নিতে পারে, সে আঘাতপ্রাপ্ত হতে পারে, আহত হতে পারে, কিন্তু নেকড়ে কোনোদিন জিততে পারবে না, সিংহই জিতবে। তো নরেন্দ্র মোদী বিজেপি হচ্ছে সিংহ। যতই এই চোররা, এই দুর্নীতিগ্রস্তরা সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত দুর্নীতিগ্রস্ত এক জায়গায় হয়ে একটা প্ল্যাটফর্ম করে আক্রমণ করেছে, তারই ফল পশ্চিমবঙ্গের বুকে হয়েছে। তার সঙ্গে 2026-এর ইলেকশনের
যে প্রেক্ষাপট, এই দুটো তো এক নয়। এবং 2026-এ আপনারা নিশ্চিত থাকুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ন্ত, এটা আরও বাড়বে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের উপর নির্ভর করে ভোটে জিতেছেন, যে গুন্ডাদের উপর নির্ভর করে ভোটে জিতেছেন, যে সংখ্যালঘু গুন্ডা, আমি বলছি সংখ্যালঘু ম্যাক্সিমাম মানুষ, মুসলিম ম্যাক্সিমাম মানুষ অত্যন্ত ভালো, আমার তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কাজ করার অভিজ্ঞতা আছে। তারা অত্যন্ত ধর্মভীরু, তারা শান্ত, তারা পশ্চিমবঙ্গের উন্নতি চান, ভারতবর্ষের উন্নতি চান, এরা ভারতবর্ষের বাইরের কেউ মানুষ নন। কিন্তু এদের ভোটে তো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় জেতেননি। এদের মধ্যে থেকে গুন্ডা অংশ, যারা বদমাশ, যারা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে বের করে বাধ্য করেছেন ওই অসহায় মুসলিমদেরকে ভোট দেওয়ার জন্য, তাদেরকে বিভিন্নভাবে ডাইভার্ট করেছেন বিজেপির বিরুদ্ধে। আমরা এই খেলাটা হয়তো কোথাও ধরতে ব্যর্থ হয়েছি। আপনি নিশ্চিত থাকুন 2026-এ এইরকম রেজাল্ট হবে না। দেখুন, ভারতীয় জনতা পার্টি আর সংঘ, এই দুজনের পথ হয়তো আলাদা, কিন্তু দুজনে চলে একসঙ্গে। এবং সংঘের অনুপ্রেরণাতেই ভারতীয় জনতা পার্টির সৃষ্টি, এবং ভারতীয় জনতা পার্টি সংঘের নির্দেশিত পথেই সবসময় চলেন আর কি। তো এই যে স্টেটমেন্টটা আপনারা দিলেন যে সংঘের লোকেরা সংঘ করবেন, ভারতীয় জনতা পার্টির লোকেরা মন দিয়ে ভারতীয় জনতা পার্টি করে, তাই তো করেন, এর মধ্যে আলাদা কিছু নেই। তো সুতরাং সংঘ এবং বিজেপি কোনো অর্থেই আলাদা নয়, সংঘ এবং বিজেপি একই পথের পথিক। এবং আমাদের ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ সংঘের অনুপ্রেরণাতেই চলে, সঙ্গে সঙ্গে আলোচনা করেই আমাদের সব কিছু ঠিক হয়, এর মধ্যে কোনো বিভেদ কিছু নেই।